আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। গণমানুষের আন্দোলন সংগ্রামের ফসল 2012 সালে প্রতিষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশন। প্রায় এক দশক হয়ে গেলেও কতটা পথই বা এগিয়েছে রংপুর সিটি কর্পোরেশন, তারই উত্তর খুঁজে এনেছেন সহকর্মী মাহফুজ আলম প্রিন্স। জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। রংপুর সিটি কর্পোরেশন আয়তনের হিসেবে এদেশের দ্বিতীয় বৃহত্তম সিটি কর্পোরেশন। আর একটি সিটি কর্পোরেশনের নাগরিকদের সাধারণ প্রত্যাশাগুলো হল রাস্তার লাইট, রাস্তা মেরামত ও ব্রিজ নির্মাণ এবং নগর এলাকা পরিচ্ছন্নকরণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি সেন্টার, ব্যায়ামাগার, মাতৃমঙ্গল ও শিশু যত্ন কেন্দ্র স্থাপন, গাড়ি পার্ক, বাস টার্মিনাল, পাবলিক টয়লেট, খেলার মাঠ স্থাপন ও রক্ষণাবেক্ষণ করা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার, সঙ্গীতাগার ছাড়াও বিভিন্ন প্রকার সনদ প্রদান এবং কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ, সামাজিক সুরক্ষা ও ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিতকরণ ছাড়াও সিটি পুলিশিং কার্যক্রম জোরদারকরণ। গেল কয়েক বছরে রংপুর শহরে জলাবদ্ধতা বেড়েছে, উন্নয়নের ছোঁয়া লাগেনি অনেক জায়গায়, স্বল্প বরাদ্দ ও পরিকল্পনার অভাবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। একটি সিটি কর্পোরেশনের কাছে আমাদের প্রত্যাশা কিন্তু অনেক। সেই প্রত্যাশার জায়গায় আমরা চাই যে রাস্তাগুলো পাকা হোক, আমরা চাই যে ব্রিজ কালভার্ট নির্মিত হোক। ফলে সিটি কর্পোরেশনকে এই কাজগুলো করতে হবে এবং এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা মনে করছি যে সিটি কর্পোরেশনের বরাদ্দটা বাড়াতে হবে। এখানে একটা আধুনিক এবং তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার জন্য এটা ব্যাপক উন্নয়ন বরাদ্দ দরকার। জুন জুলাই মাসে যে বাজেটটি হবে সেই বাজেটে রংপুরের উন্নয়নের জন্য প্রয়োজনীয় এবং পর্যাপ্ত বরাদ্দ করবে সেই প্রত্যাশা রাখবে। রংপুর সিটি কর্পোরেশনে বরাদ্দ হয়নি পর্যাপ্ত বাজেট, অন্যদিকে পরিকল্পনার অভাবকেও দায়ী করছেন স্থানীয় রাজনীতিবিদগণ। এই নগরে কোনো পরিকল্পনা নাই। গত 10 বছরে বাস্তবে মানুষের জীবন মানের যে উন্নয়ন, এটা কিন্তু একেবারেই শ্রমজীবী মেহনতি মানুষের তাদের আরও বেশি অবনমন ঘটেছে। রংপুর সিটি কর্পোরেশন 204 কিলোমিটার বর্গ কিলোমিটারকে ঘিরে সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশন একটা বড় সিটি কর্পোরেশন করা হয়েছে, কিন্তু এখানে সেই তুলনায় বাজেট বরাদ্দ করা হয়নি। এদিকে এ সকল সমস্যা নিরসনে নাগরিক সম্পৃক্ততার কথা জানান নগরপিতা। নাগরিক প্রত্যাশা পূরণে নাগরিকদেরই এগিয়ে আসার আহ্বান রসিক মেয়রের। সেজন্য এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি সুন্দর শহর চাই, বাসযোগ্য নগরী চাই, আমার ভালো ড্রেনেজ সিস্টেম চাই। এগুলো করতে গেলে আমি লাইট চাই, বিদ্যুৎ চাই। সব কিছু করতে গেলে নাগরিক সম্পৃক্ততা লাগবে। এই মেয়র একাই কিচ্ছুই করতে পারবে না যদি নাগরিক সহযোগিতা না থাকে। সব মিলিয়ে জেলা থেকে বিভাগ, পৌরসভা থেকে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার দীর্ঘদিন পরেও উন্নয়ন বঞ্চিত রংপুর সিটি কর্পোরেশন। পেছনের গল্প যাই হোক, রংপুরবাসীর প্রত্যাশা নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতকরণে ভূমিকা রাখবে সংশ্লিষ্ট মহল। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আবারও দেশের খবর। আজ 17 নভেম্বর আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 45তম মৃত্যুবার্ষিকী। 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা ভাসানী। 1976 সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অধিকার বঞ্চিত, অবহেলিত, মেহনতি মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় সংগ্রাম করেছেন আজীবন। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম নেতা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে গঠিত প্রবাসী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভাপতিও ছিলেন তিনি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হল মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 45তম মৃত্যুবার্ষিকী। বুধবার সকালে পৌর শহরের সন্তোষে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর ARM সোলাইমান। এরপর আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও মাওলানা ভাসানী পরিবারের সদস্যগণ মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করেন। রাজধানী মিরপুর 11 নম্বরের এভিনিউ 4 এলাকায় নিউ সোসাইটি মার্কেটের ব্যবসায়ীদের উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্ট্রিট মার্কেট নির্মাণের কার্যক্রমে 6 মাসের স্থিতাবস্থার আদেশ জারি করেছেন হাইকোর্ট। বুধবার দুপুরে মার্কেটটির 2 ব্যবসায়ীর করা এক রিটের শুনানি শেষে এই আদেশ দেন বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। এ সময় আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। পাবনার ঈশ্বরদী দাসুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতেই ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। চেয়ারম্যান জানান, গেল রাতের কোনো এক সময় বাড়ির একটি কক্ষের জানালার
গ্রিল ভেঙে তার আলমারি থেকে লাইসেন্স করা একটি শটগান ও 3 ভরি স্বর্ণালংকার নিয়ে যায় কে বা কারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে ছোঁয়া খন্দকার। ঢাকা আরিচা মহাসড়ক সহ মানিকগঞ্জের বিভিন্ন সড়কে চলাচলরত গণপরিবহনে অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যাত্রীদের কাছ থেকে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় ও বাসে মূল্য তালিকা না টানানো সহ নানা অনিয়মের দায়ে বিভিন্ন গণপরিবহনকে আর্থিক জরিমানা করা হয়। বিআরটিএ ও ক্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালী সদরের 8 নম্বর মাদারবনিয়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদের ভোট পুনরায় গণনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করল এলাকাবাসী। বুধবার সকালে উপজেলার মোহাম্মদপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে রংপুরের কাউনিয়া মিরবাগে নিগমানন্দ শাশ্বত আশ্রম পরিদর্শন করেছেন ঢাকা নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় তিনি ভারত সরকারের অর্থায়নে নিগমানন্দ কমপ্লেক্সের ভবন নির্মাণের প্রকল্প কার্যক্রম পরিদর্শন ও এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরিদর্শন শেষে শহরের মিরবাগ আশ্রম মাঠে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। সাভারের তিতাস অফিসের সামনে আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে অনুষ্ঠিত হল বিক্ষোভ ও মানববন্ধন। বুধবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলায় গ্যাস ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচি পালিত হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করে বৈধ গ্যাস সংযোগ চালুর দাবি জানান মানববন্ধনের বক্তারা। মঙ্গলবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে 2টি হাসপাতালে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্যাথোলজি রিপোর্টে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাক্ষর না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আলহেরা হাসপাতালকে 50,000 টাকা ও বর্জ্য অব্যবস্থাপনায় লাইফ কেয়ার হাসপাতালকে 1 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য অফিসের পরিচালনায় অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ। সিরাজগঞ্জে তারাস উপজেলা আওয়ামী লীগ নেতা সঞ্জিত কর্মকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করল স্থানীয় আওয়ামী লীগ। বুধবার সকালে তারাস প্রেস ক্লাব চত্বরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এ সময় উপজেলার আহ্বায়ক আব্দুর রাজ্জাক সহ আওয়ামী লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। জানাবো একটি ভিন্ন রকম জীবন যুদ্ধের গল্প। এই গল্প শুধু সমাজেই নয়, দেশেও বিরল। ময়মনসিংহের হালুয়াঘাটে মৃত আব্দুল জলিল ছিলেন স্বাভাবিকের চেয়েও অনেকটাই কম উচ্চতার। বহুকাল আগেই তার মৃত্যু হলেও আব্দুল জলিল পরিবারে যুগ যুগ ধরে জন্ম নিচ্ছে খর্বাকৃতির সন্তানাদি। বর্তমানে এই পরিবারটিতে রয়েছেন 8 জন শারীরিক প্রতিবন্ধী। সহকর্মী ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ময়মনসিংহের হালুয়াঘাটে ছোটদাসপাড়া গ্রামের আব্দুল জলিলের পরিবারটি গত 100 বছর ধরে সকলের কাছে বাইট্টা জলিলের পরিবার হিসেবেই পরিচিতি পেয়ে আসছে। পূর্বপুরুষ আব্দুল জলিল সহ এই পরিবারের সকলেই শারীরিক প্রতিবন্ধী। জীবন রক্ষার তাগিদে প্রতিনিয়ত অমানবিক ও নির্মম কষ্ট করেও পায় না তারা ন্যায্য অধিকার। সংসারের হাল তো দূরের কথা, বেঁচে থাকায় দুষ্কর হয়ে পড়েছে পরিবারটিতে। প্রতিবন্ধী আছিয়া ও সাজেদা খাতুন শোনালেন তাদের জীবন যুদ্ধের গল্প। অনেক কষ্ট ভিতরে এই জীবনটা দাদা গেছে, আমরা মানুষের কাজ করি, অনেকক্ষণ কাজ কাম করে চলছি। আমার কেউ নাই, এক সন্তান দেয়, সন্তান আমার কাজ করতে পারে না। বাচ্চা নিয়ে কাজ করতেছি এবং খাই, কষ্ট করি। মানুষের কাজ করলে ভাত দেয়, না করলে ভাত দেয় না। 8 জন প্রতিবন্ধীর মাঝে 6 জন পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা। ভাতার সামান্য টাকা দিয়ে চলে না জীবন, এমনটাই জানান অপর আরেক প্রতিবন্ধী। 8 জন প্রতিবন্ধী আমার ঘরই, এক ঘরই আমার 4 জন ফ্যামিলি। আমার লাইন মানুষের 4 জনের ফ্যামিলিকে এই প্রতিবন্ধীর টেহা মাস পাই 500 পায়, হারে ওষুধে পাতিয়ে সবকিছু মিলাইয়া চলে না। মৃত আব্দুল জলিলের বংশানুক্রমে গত 100 বছরে একই পরিবারে এসেছে 8 জন শারীরিক প্রতিবন্ধী, যাদের প্রত্যেকের উচ্চতা 3 থেকে 3.5 ফুট। প্রতিবন্ধীর ঘর থেকে বংশ পরস্পরায় বারবার প্রতিবন্ধী শিশুর জন্ম নেয় অনেকটাই বিচলিত এই পরিবার। আমার বাবা হয়েছে এরম খাড়ু আছেন, খাড়ুতে আমরা 4 জন এরম হয়েছি, আমরা 4 জনেতে 8 জন উঠছি। এই প্রতিবন্ধীর ঘরটাই এক মেয়ে হয়েছে। আল্লাহর কাছে কইছি যে আল্লাহ আমার ঘরে একটা লম্বা দেও, আমার নাতিন আমার সেবা করব। ঘটনাটি শুনে আক্ষেপ করেন হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম। 8 জন প্রতিবন্ধীর জন্যই ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। তারা যদি শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকে,
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশে বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। আমাদের উপজেলা পরিষদ থেকে আপনার মধ্যে দিয়ে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা এই 7টি ব্যক্তির জন্যই প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করব। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, এদেরও রয়েছে স্বপ্ন, রয়েছে বেঁচে থাকার অধিকার। সমাজ ও দেশের দানবীর ও বিত্তশালীরা আব্দুল জলিলের পরিবারের প্রতি বাড়িয়ে দিবে মানবতার হাত, এমনটাই বিশ্বাস ভুক্তভোগী পরিবারটির। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এবার আবহাওয়া সংবাদ। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।